সেই আমার পরিকল্পনা। আমার পরিকল্পনা কি হচ্ছে, প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। জনাব তারেক রহমান তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আরেকটা সুবিধা দিবে। কেউ কেউ বলছেন যে জামাত এই মুহূর্তে এই বিবৃতিটা দিয়া নিজেদের পায়ে কুড়াল মারছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, তারেক রহমান যেই ভাষণ দিল, যেই সিদ্ধান্ত নিল, যেই ঘোষণা দিল, এরপরে বিএনপির ক্ষমতায় যাওয়া থেকে বাধা আর কোথাও নেই। তারা ক্ষমতায় যাবে 100%। দর্শক শ্রোতা, হঠাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটা সিদ্ধান্ত নিয়েছেন তার দল নিয়ে, তার দলের নেতাকর্মীদের নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। অপরদিকে দর্শক শ্রোতা, ব্যাড নিউজ হলো জামাত ভারতের সঙ্গে হাত মেলানোর কথা বলে তাদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। তাদের সঙ্গে এখন শত্রুতার দূরত্ব বাড়তাছে। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় যাবে নাকি জামাত ক্ষমতায় যাবে, কার কত পার্সেন্ট ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। জনাব তারেক রহমান তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আরেকটা সুবিধা দিবে। তো এই সুবিধাটা যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিনই আপনি পাবেন। এটা এককালীন কোনো সুবিধা না, বাট এই সুবিধাটা সার্বজনীনভাবে, শুধু বেকার না, বাংলাদেশে যতগুলা অসচ্ছল পরিবার আছে, মধ্যবিত্ত দরিদ্র গরিব পরিবার আছে, তারা পাবে। তো অফারটা কি? যদি বিএনপি সরকার গঠন করে তাহলে প্রত্যেকটা পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো এই ফ্যামিলি কার্ডটা কি? ভোটার আইডি কার্ডের নাম শুনছি, এনআইডি শুনছি, অথবা ধরেন অন্য কার্ডের নাম শুনছি, কিন্তু ফ্যামিলি কার্ডটা কি? জনাব তারেক রহমান তিনি বলছেন ফ্যামিলি কার্ডটার একটা বিশেষ সুবিধা থাকবে। যেমন আমরা যদি ধরেন একটা পরিবারের প্রতি মাসে 30 কেজি চাল লাগে, 5 কেজি ডাল লাগে, 5 লিটার তেল লাগে, বা এরকম আরও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে যেগুলো কমন একটা ইস্যু, এগুলো লাগে। এখন এই কার্ডটার মাধ্যমে সরকার বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এই সরকার আপনার পরিবারের যে মাসিক নির্দিষ্ট চাহিদাটা 30 কেজি চাল, 5 কেজি তেল, 5 কেজি ডাল, পুরাটা না দিলেও সেইখানে একটা অংশ সরকার ভর্তুকি দিবে, এটা প্রতি মাসে। আমার মনে হয় যে বিজিএফ এর চালের যে সিস্টেমটা অলরেডি আছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগ সরকারও ছিল, বিএনপি ছিল, সবাই এটাকে চালু রাখে, একদম দরিদ্র পর্যায়ের মানুষ যারা পায়। তো সেইখানে এতদিন একবারে হতদরিদ্ররা পাইলেও এখন মোটামুটি এটা বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সাধারণ পরিবার সবার জন্যই এটা কানেক্ট হচ্ছে। হয়তোবা অতি উচ্চ শ্রেণীর যারা ধনাঢ্য ফ্যামিলি তারা ছাড়া বাকিরা এই সুযোগটা পাবে। তো এখানে কি হবে যে মাসে আগে যেখানে আপনার খরচটা হয়েছিল এই নিত্যপণ্যর জন্য, সেখানে কিছুটা অংশ আপনি ভর্তুকি পাবেন। ওয়ান কাইন্ড অফ, আমার ধারণা ওই যে বিজিএফ নি যে চালের যেই কার্ড টার্ড দেয়, সম্ভবত ওই সিস্টেমে একটা পার্ট। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির এমন বক্তব্যে আপনি কি মনে করেন যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কি তারা ক্ষমতায় যাবার পরে এই জিনিসগুলো পালন করবে কিনা? এই যাবৎকালীন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যতবারই সরকার গঠন করেছে তারা নির্বাচনী একটা ম্যানুফেস্ট থাকে, তারা নির্বাচনী একটা ওয়াদা থাকে। প্রত্যেক সরকারই যখন নির্বাচন আসে তারা একটা তাদের যে এই সরকারটা ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করবেন, মানুষের জন্য কি করবেন, এই ধরনের বক্তব্য সবাই দেন। বিএনপি আবার যেটা দিছে এটা একটা নতুন সিস্টেমে, সুন্দর, উদ্যোগটা সুন্দর। কিন্তু আপনি কি মনে করেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কি তারা পালন করবেন, নাকি জাস্ট হচ্ছে ক্ষমতায় যাবার জন্য বলার জন্য বলা? আবার অপরদিকে জামায়াত ইসলাম যে 10 লক্ষ টাকার অফার করছেন বা তারা যে এই ঘোষণাটা দিচ্ছেন, গুড থিঙ্কিং, এটা অবশ্যই পজিটিভ থিঙ্কিং। তো এইটাও কি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য বলা নাকি আসলে বলার জন্য বলা? ক্ষমতায় গেলে কি জামাত এই কথা মানবে বা রাখবে নাকি বিএনপি রাখবে? আবার ধরেন জামাতের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটাতে একটু ভেজাল আছে। কোন জায়গায় আমি বলি, এই দেশে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু খুবই অসাধারণ ক্যারেক্টারের। রাষ্ট্রের 5 টাকা যদি একবার মাইরা খাওয়ার সুযোগ থাকে আমরা মাইরা খাইয়ে ফেলি, এটাকে রিটার্ন করি না, যেহেতু এটা হাওলাত হিসেবে দেওয়া হবে, ঋণ হিসেবে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে নামে বেনামে অনেক মানুষ কিন্তু এই ঋণটার জন্য ট্রাই করবে। তো সেইটাকে আসলে কিভাবে মনিটরিং করবে, নিশ্চয়ই তাদের কাছে গাইডলাইন আছে, রোডম্যাপ আছে। পাশাপাশি নিয়া ওই দেউলিয়া ঘোষণা করে মাইরা দিয়ে বিদেশে চলে যাওয়া, ভাগ্যা যাওয়া, এখানেও কিন্তু কিছু বিষয় আছে। তবে নিশ্চয় তাদের কাছে পরিকল্পনা আছে যে কাউকে এই টাকাটা দিতে হলে যেহেতু কোনো জামানত রাখবে না, সেই ক্ষেত্রে কিভাবে দিবে। আবার বিএনপির যে ফ্যামিলি কার্ডের ইস্যুটা, এখন এই কার্ডের ইস্যুতে এটা কি সারা বাংলাদেশের মানুষকে দেবে? আমি তারেক রহমান সাহেবের কথাবার্তা যতটুকু বুঝছি যে এটা মোটামুটি 80% ফ্যামিলি এটা পাবে, 20% ফ্যামিলি এটা সিস্টেমে আসবে না। কেন?
কারণ বাংলাদেশে অনেক ধনাঢ্য মানুষ আছে, পয়সাওয়ালা মানুষ আছে, তাদের এই সকল সুযোগ সুবিধা দরকার লাগবে না। আর এই ফ্যামিলি কার্ড সুবিধাটা যে যতদিন বাংলাদেশ সরকারে বিএনপি ক্ষমতায় থাকে ততদিনই পাবে, নাকি এটাকে সংবিধানে সিস্টেম করে টাইন করে দেওয়া হবে যে সবসময় পাবে? তবে অফারগুলো ভালো, সিদ্ধান্ত ভালো, বাস্তবায়নটা হচ্ছে খুবই কঠিন। কারণ আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম গ্রাস পর্যায়ে, একদম গ্রাসরুট লেভেলে যেই সকল নেতাকর্মীরা আছে ফ্যাট খাওয়া মেম্বার, চেয়ারম্যান বা বিভিন্ন জায়গায় দলীয় যেই নেতাকর্মীরা আছে, এরা করে কি সরকার বাজেট দেয়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারও কম বাজেট দেয় না, কিন্তু ওই গ্রামে যাইতে যাইতে এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এদের খাওয়া খাওয়ির পরে যেটা থাকতো সেইটা আবার লোকাল নেতারা খাইতো, সেইটা খাওয়ার পরে আবার ধরেন নিজেদের দলীয় মানুষরা পাইতো, যার কারণে সাধারণ মানুষ যারা দল করে না অথবা দলে খুব বেশি অ্যাক্টিভ না, তারা কিন্তু সহজে পাইতো না। এগুলো থেকে কিন্তু আসলে এটা হয়েছে। তো সরকারগুলোর সিদ্ধান্ত সুন্দর, বাস্তবায়ন হচ্ছে কঠোর, একটা পদক্ষেপ নিতে হবে। তো কি মনে করেন জামাত এবং বিএনপির এই পাল্টাপাল্টি অফারে আপনি কোন দল তাদের কথাটা রাখবে বলে মনে করেন? ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে জামাত এই মুহূর্তে এই বিবৃতিটা দিয়া নিজেদের পায়ে কুড়াল মারছে। তবে আমি মনে করি নিজেদের পায়ে কুড়াল মারছে না, জামাত যে সাহসটা দেখাইছে ভারতের বিপরীতে, ভারতকে যেভাবে ডিরেক্টলি এটা নিয়ে চার্জ করছে, এটা তাদের সাহসিকতার পরিচয় হয়েছে। হ্যাঁ ফাইন, জামাত ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য গোপনে বৈঠক করছে অথবা চিঠি পাঠাইছে, ভারত সেই চিঠিকে প্রত্যাখ্যান করছে ভালো সম্পর্ক করার জন্য, বাট বিষয়টা এখানে না। সম্পর্ক রাষ্ট্র ক্ষমতায় বসলে এমনিই করতে হবে ভারতের, ঠিক আছে? তেলবাজি করে দরকার নাই তো। সেই কারণে এই কথাগুলো বলতে হবে। জামাত যেই কথাটা বলছে, কথাটা কিন্তু আমি জানি না যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে এটা নিয়ে নাহিদ অথবা আসিফ মাহমুদ অথবা আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা অনেক বড় বড় কথা আওয়ামী লীগ নিয়ে বলছেন, তারা ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ে এরকম ভাষায় পাল্টা উত্তরটা কে দিচ্ছেন? ঘটনার প্রেক্ষাপটটা বলছি, আমি জানি না যে বিএনপির এখন পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিচ্ছেন কিনা। তারেক জিয়া সাহেবের উচিত এটা নিয়ে শক্ত ভাষায় কথা বলা, মির্জা ফখরুল ইসলাম না, ওনার দরকার তারেক জিয়া সাহেবের। কারণ ভারত এগুলা বইলা বলেই কিন্তু এগুলা করে। গত পরশুদিন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সে একটা বক্তব্য দিছিল। আমি বলছিলাম, আমার ভিডিওটা ছিল যে আওয়ামী লীগকে উল্টা করে ঝুলাইবে। অনেকে বলছে যে না ভাই, বাংলাদেশিদের তো, আওয়ামী লীগ কি বাংলাদেশি না? আর এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা আওয়ামী লীগই। সুতরাং এখন যদি ঝুলানো হয় 100 জন 90 জন মধ্যে আপনার আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ঝুলাবে। তবে অমিত শাহ যেহেতু বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার, এই বক্তব্যে যে মন্তব্য করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 22 সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন সেটা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী। তিনি বলছেন, জামায়াত ইসলাম তার এই বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। তার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। মানবাধিকার এই বক্তব্য মানবাধিকারের পরিপন্থী এই বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারেরও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তো দৃষ্টি কেন আকর্ষণ হয় না আমি এটাই বুঝি না। দোষ তো এতদিন আওয়ামী লীগের হয়েছে যে আওয়ামী লীগ ভারতের চামচামি করে, গোলামি করে, করছে সত্য কথা। তো এখন যারা আছেন তারা তো মেরুদণ্ডওয়ালা। কেন এখন ভারত ইস্যুতে আসিফরা কথা বলে না, নাহিদরা কথা বলে না, সার্জিসরা এরকমভাবে এই বিষয়টা নিয়ে শক্ত বক্তব্য দিচ্ছেন? আমি জানি না, হয়তো বা খুবই এই ভিডিওগুলো হয়তো ভাইরাল হওয়ার পর দিবে, বাট দেওয়া দরকার। এটা নিয়ে প্রত্যেকটা দল, রাজনৈতিক দল এটা নিয়ে প্রটেস্ট করা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রটেস্ট করা দরকার। কারণ কি, ভারতে বাংলাদেশিদের একটা অংশ যায়, বেশিরভাগ যারা অপরাধী। তো এখন এই মুহূর্তে আওয়ামী লীগে যারা ঢুকতেছে সবাই অপরাধী। এই মুহূর্তে যারা ঢুকতেছে আরেকটা অংশ আছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের একটা অংশ। কিন্তু কোনো দেশ কি এরকম কথা বলতে পারে বাংলাদেশিদের বেলায়? প্রতিবাদ করেন। আর জামাত যেটা করছে সেটাতে নিজের পায়ে কুড়াল মারছে না। যাদের মেরুদণ্ড আছে আমি মনে করি তাদের কাছে জামাতের এই বক্তব্যটা অবশ্যই পছন্দের হয়েছে। আমারও পছন্দ হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে ঠিক এইভাবে কথা বলতে হবে। এখন অনেকে বলতেছে
যে জামাত ভারতের সাথে একটা সুসম্পর্ক করতে চাইছে বিজেপি সরকারের সাথে বা ভারতের সাথে, একটা চিঠি দিছিল। এটা নিয়ে ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে যে না, তারা জামাতকে আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, তারা জামাতের সাথে কোনো ধরনের সম্পর্ক করবে না। এইটার প্রতিশোধ নেওয়ার জন্য জামাত পার্সোনালি এই বিবৃতিটা দিছে। ভাই দেখেন, দিছে তো নাকি? আপনি এত সুতা খুঁজে লাভ নাই, দেওয়াটা জরুরি। কে দিছে, কেমনে দিছে, কেন দিছে, ডাজন্ট ফ্যাক্ট দিছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যু, বাংলাদেশের নাগরিকদের মান মর্যাদার ইস্যু। আমরা আশা করি খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে এটা নিয়ে শক্ত প্রতিবাদ হবে। ভালো থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমিও একজন রাজনৈতিক কর্মী। আমারও একটি ইচ্ছা আছে যে কোনোদিন যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমাদের পক্ষে যদি সম্ভব হয় দেশের জন্য কাজ করার অতীতের মতন, দেশের মানুষের জন্য কাজ করার অতীতের মতন, তাহলে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য। বিশেষ করে গ্রাম থেকে শুরু করব এই কাজটি। ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা, কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে, জেলা পর্যায়ে, উপজেলা বা থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই। কি সেই আমার পরিকল্পনা? আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে, আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড? ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়, কিছুটা হলেও তারা নিজেদের যে সেভিংস, নিজেদের যে সঞ্চয়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের হত দরিদ্র থেকে শুরু করে ধনী পরিবার পর্যন্ত সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে তারা তাদের জীবনযাপনের সকল কার্যক্রম চালাতে পারবে। দর্শক শ্রোতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর অনেক মানুষ খুশিতে আত্মরা হয়ে গেছে যে বিএনপিকে আমরা ক্ষমতায় নিয়ে আসবো। দর্শক শ্রোতা, বিএনপি যদি ক্ষমতায় আসে আপনাদের কি কি অসুবিধা হবে আর কি কি সুবিধা হবে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অপরদিকে আপনারা এটাও জানতে পারলেন জামাত ভারতের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করতেছে, কিন্তু ভারত কোনো মতেই জামাতকে পাত্তা দিচ্ছে না। যাই হোক, এখন জামাতের কি করা উচিত? জামাত কি আদৌ ক্ষমতায় যেতে পারবে? আপনাদের কি মনে হয়? তো আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।